আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরহাম প্লিজ এভাবে চোখ বন্ধ করবেন না, আপনার নার্ভসগুলোকে সচল রাখুন। আরহাম, কথা শুনতে পাচ্ছেন তো আমার? আরহাম চোখ বুজে অস্পষ্ট স্বরে কিছু একটা বললেও নবনীতা তার কিছুই শুনল না। চারদিকে গোলাগুলির বিকট শব্দ, টেয়ারশেলের ধোঁয়ায় চারদিক ঘোলাটে। নবনীতা সেসব নিয়ে ভয় পাচ্ছে না, নিজেকে নিয়ে সে কবেই বা ভয় পায়। কিন্তু এই যে তার কাঁধে মাথা রাখা যুবকটা, যার হাতে সে কিছু সময় আগেই গুলি খেয়েছে, তার জন্য নবনীতার চিন্তা হয়। তাকে নবনীতার ব্যক্তিগতভাবে পছন্দ না, শুধু সে না, রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকেই নবনীতার পছন্দ না। কিন্তু ছেলেটা নিশ্চয়ই এমন কোনো অপরাধ করেনি যার জন্য তার গুলি খেতে হবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। প্রতিহিংসার এই নোংরা রাজনীতির শেষ কোথায়? মিনিট দুয়েক বাদে ফেরারির একটা লেটেস্ট মডেলের গাড়ি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ওয়াজিদ। ছুটে গেল তাদের দিকে। সে গিয়েছিল ফার্মগেট, ছোট্ট একটা কাজে। এরই মাঝে এত কিছু ঘটে গেছে। ওয়াজিদ কাছে আসতেই আরহামের হাত দেখে আঁতকে ওঠে, ব্যস্ত হয়ে বলে, মাই গড, কিভাবে হয়েছে এসব? আরহাম, এই আরহাম। নবনীতা বিরস মুখে জবাব দেয়, সেন্স নেই, আপনি প্লিজ ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিন। মাথা নাড়ল ওয়াজিদ। শক্ত করে আরহামের এক হাত চেপে ধরল। জি, ওকে আমার গাড়িতে করে নিয়ে যাব। দূর থেকে তোফায়েলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দলের আরো কয়েকটা ছেলেও গুলি খেয়েছে, তাদের সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। নবনীতা আরহামকে ছেড়ে উঠে দাঁড়ায়। ওয়াজিদ আর তোফায়েল মিলে ধরাধরি করে তাকে গাড়িতে তোলে। নবনীতা নিঃশব্দে দুকদম পিছিয়ে যায়। তোফায়েল দ্রুত ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো। ওয়াজিদ পেছনে ফিরে নবনীতাকে দেখতেই শীতল কণ্ঠে বলল, চারপাশের অবস্থা ভালো না নবনীতা। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা সেফ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারি। আপনি কি কষ্ট করে গাড়িতে উঠে আসবেন? নবনীতা বিচলিত বোধ করল। ওয়াজিদ ভুল কিছু বলেনি, কিন্তু তার গাড়িতে চড়তেও নবনীতার সংকোচ কাজ করবে। কিন্তু কিছু তো করার নেই। সে কয়েক পল চুপ থেকে ধীর পায়ে হেঁটে গাড়ির সামনে এলো। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ঠিক আরহামের মাথার কাছটায় গিয়ে বসলো। ওয়াজিদ গাড়ি লক করে স্টিয়ারিং হাতে রাখলো। কালো রঙের গাড়িটি চলতে শুরু করে। নবনীতা একটু হাঁপ ছেড়ে ডান দিকে ফিরল। আরহামকে দেখতেই পুনরায় এক হাত বাড়িয়ে আরহামের ক্ষত স্থানে সেটা চেপে ধরল। তার হাত কাঁপছে, কিন্তু সে আজ ভয় পাবে না বলে পণ করেছে। ত্রিশূর্ধ্ব যুবকের মাথা গাড়ির সিটে যেমন অবহেলায় পড়েছিল, নবনীতার দেখতেই মায়া হলো। নিশ্চয়ই লোকটা কষ্ট পাচ্ছে। গুলি খাওয়ার পর শরীরে কম যন্ত্রণা হওয়ার কথা না। নবনীতা দুই দিক থেকে বড় করে শ্বাস নেয়। মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। একটু এগিয়ে এসে আলতো হাতে আরহামের মাথাটা ফোমের সিট থেকে তুলে তার কোলে রাখে। নিজের কাজে নিজেই অপ্রস্তুত বোধ করে। নিজের এত কাছাকাছি কোনো পুরুষের অস্তিত্ব বুকের ভেতর কেমন অসহ্যকর অনুভূতি সৃষ্টি করে। সে তো লোকটিকে পছন্দই করে না, কিন্তু তার স্বভাবসুলভ কোমল হৃদয় কারো করুণ দশা সইতে পারে না। সে এক হাত আরহামের বাহুতে আর এক হাত তার মাথায় রাখে। চোখ বুজে একটানা দোয়া ইনুস পাঠ করে। মনে মনে বলে, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। ৮ ঘন্টা পর ওয়াজিদের গাড়ি বারডেম হসপিটালের সামনে এসে পৌঁছায়। সে আগে থেকেই অথরিটিকে জানিয়ে রেখেছিল, তাই তারা স্ট্রেচার নিয়েই রেডি ছিল। আরহামকে হসপিটালাইজ করার পর সব ফর্মালিটি শেষ করে ওয়াজিদ ভঙ্গুর পায়ে করিডোরের সিটে এসে বসে। নবনীতা দাঁড়িয়েছিল এক কোণায়। ওয়াজিদ যদিও তাকে তার বাড়ি পর্যন্ত ড্রপ করে আসতে চেয়েছিল, সে জানিয়েছে তার কোনো প্রয়োজন নেই, নিজেই চলে যেতে পারবে। কিছু সময় যেতেই সে এগিয়ে এসে নিচু স্বরে ডাকলো, ভাইয়া। মাথা তুলল ওয়াজিদ। তার জিজ্ঞাসু দৃষ্টি অনুসরণ করে নবনীতা জবাব দেয়, ভাইয়া আমি এখন আসি? আসো। ধন্যবাদ ভাইয়া। আর কথা বাড়ায় না সে। মাথা নিচু করে সম্মুখ গতিতে বেরিয়ে আসে জনমানবপূর্ণ হসপিটাল থেকে। নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় ওয়াজিদ। এগিয়ে যায় হাসপাতালের একেবারে সামনে কাচের থাই গ্লাসের দিকে। দৃষ্টি রাখে বাইরের দিকে। 2 মিনিট গড়াতেই হাসপাতাল থেকে বেরিয়ে আসে একজন তরুণী। বের হতেই চলার গতি বাড়ায় সে। ওয়াজিদ ডান হাত তুলে কাচের গ্লাসে তার প্রতিবিম্ব ছুঁয়ে দেয়। ঠোঁটে ফুটে ওঠে অস্পষ্ট হাসি। পরক্ষণে আবার সেই হাসি মিলিয়ে যায়। নীল শাড়ি জড়ানো নীলাঞ্জনায় এত চমৎকার কেন? তার ভেতর যে স্বচ্ছ হৃদয় আছে, সেই হৃদয়ের প্রশংসা কেমন করে করবে ওয়াজিদ? 23 ঊর্ধ্ব তরুণী সময়ের সাথে হাওয়ায় মিলিয়ে যায়। ওয়াজিদ নীরবে হেঁটে তার আগের জায়গায় গিয়ে বসে। আরহাম হাতে গুলি খেয়েছে, প্রাণনাশের আশঙ্কা নেই, কিন্তু যদি সুস্থ হতে খুব বেশি দিন লেগে যায়, এই সময়তে প্রতিটা সেকেন্ড তার জন্য মূল্যবান। ওয়াজিদ মাথা নামিয়ে নেয়। দুশ্চিন্তারা যেন পিছুই ছাড়ছে না। কাগজপত্রের ঝুট ঝামেলা সামলে বিমানবন্দর থেকে বেরিয়ে দেশের মাটিতে পা রাখতেই সূর্যের প্রখর তাপে কপাল কুঁচকায় আদি।
গলার কাছে ঝুলানো সানগ্লাসটা চোখে পড়ে বিরক্ত হয়ে বলে, বাপরে, বাংলাদেশ কি দুবাই হয়ে গেল নাকি? এত গরম কেন? সে দ্রুত পকেট থেকে ফোন বের করে আরহামের নম্বরে ডায়াল করে। যতবারই ফোন দিচ্ছে ততবারই রোবটটির সুরে নারী কণ্ঠে বলে উঠছে, দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আদি কান থেকে ফোন সুরে বিক্ষিপ্ত মেজাজে বলে উঠল, ধুরবাল, শালা ঢাকঢোল বাজিয়ে দাওয়াত দিয়ে এখন নিজেই আর ফোন ধরে না। আরহামকে না পেয়ে আদি ওয়াজিদের নম্বরে ডায়াল করে। পঞ্চমবার রিং হতে ওয়াজিদ কলটা রিসিভ করলো। সে কিছু বলার আগেই আদি চটে যাওয়া মেজাজে বলল, কিরে ভাই, দেশে আই বলে মাথা খেয়েছিস, এখন দেশে আসতেই আর কোনো পাত্তা নেই। অন্য পাশ থেকে কি জবাব এলো জানা নেই, কিন্তু জবাব শুনতেই আদি ভরকে গিয়ে বলল, কি বলিস ওয়াজিদ? কখন হলো এসব? কিভাবে হলো? মাই গড, আর ইউ সিরিয়াস? রিমিদের বাড়ি গিয়ে চিত্রাকে নিয়ে আর এক মুহূর্ত দেরি করল না নবনীতা। রিমি যদিও তাকে বলেছিল একটু বিশ্রাম করে যেতে, কিন্তু নবনীতা সে কথা শোনেনি। তার মাথা ঘুরছে, বাড়ি গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে। চিত্রাকে নিয়ে বাড়ি আসতে নবনীতা টের পেল বাড়ির পরিবেশ আজ থমথমে। মামি কেমন থম মেরে বসে আছে, মুখটা গোমরা। নবনীতা চুপচাপ তার ঘরে গেল। তাকে দেখতে শুভ্রা এগিয়ে এলো। নবনীতা তার কাঁধে হাত রেখে ক্ষীণস্বরে জানতে চায়, খেয়েছিস সুবি? শুভ্রা কেবল অসহায় চোখে ডানে বায়ে মাথা নাড়ে, মুখ কালো করে বলে, আজ নাকি রান্না হয়নি। নবনীতা এক হাত মাথায় চেপে খাটের ধার ঘেঁষে বসলো। ক্লান্ত স্বরে জানতে চাইল, কেন? কারণটা কি? প্রথা আজ বাড়ি এসে খুব চিৎকার চেঁচামেচি করেছে। মামার পেনশনের টাকাটা যেন ব্যাংক থেকে তুলে তাকে দিয়ে দেয়। সে নাকি কি সব বিজনেস করবে, ক্যারিয়ার গোছাবে। সে ক্যারিয়ার গোছাবে, তার মধ্যে সেই তাড়না আছে? তাচ্ছিল্য ভরা কণ্ঠে জানতে চায় নবনীতা। শুভ্রা নিচু স্বরে বলে, ওই আর কি, টাকা নিয়ে খুব চিল্লাফাল্লা করেছে। মামিও এটা সেটা বলেছে। মামি কার পক্ষে, প্রথা না মামা? চোখ সরু করে জানতে চায় নবনীতা। প্রথার পক্ষে। বলছিল যে প্রথা বড় হয়েছে, এখন তো তার ভবিষ্যৎ তাকেই গোছাতে হবে। টাকা পয়সা তো সব তার জন্যই, হ্যান ত্যান কত কিছু। জবাবে নবনীতা কেমন মাথা নিচু করে হাসলো। তারপর তার ব্যাগ থেকে বিরিয়ানির প্যাকেটটা বের করে শুভ্রার হাতে তুলে দিল। অফিস রুমে যাওয়ার আগে সে রিমির কাছে তার ব্যাগটা রেখে গিয়েছিল। এত কিছুর মাঝেও রিমি সেটা হাতছাড়া করেনি। শুভ্রা প্যাকেট হাতে নিয়েই বলল, তুমি এতক্ষণ না খেয়ে আছো আপাই? এটা নিশ্চয়ই তোমাকে দিয়েছিল খেতে। নবনীতা দুই হাত খাটে রেখে মাথাটা আস্তে করে পেছনের দিকে এলিয়ে দেয়, বিবশ কণ্ঠে বলে, খাইনি। তুই একটা প্লেটে নিয়ে নিজে খেয়ে আমাকেও একটু খাইয়ে দে তো সুবি। শুভ্রানী তার কথা মতোই প্লেট এনে নিজে খাওয়ার ফাঁকে তাকে খাইয়ে দিল। চিত্রা বাড়ি ফিরেই গভীর ঘুমে তলিয়ে গেছে। খাওয়া শেষে নবনীতাও শাড়ি পরা অবস্থাতেই বালিশে মাথা রেখে চোখ বোঝে। ভেতরটা কেমন অস্থির লাগছে, হাতটা এখনো কাঁপছে। কে জানে লোকটার জ্ঞান ফিরেছে কিনা। নবনীতা চোখ বুঝতেই শতরকম দুশ্চিন্তায় এসে তার মস্তিষ্কে হানা দিল। সে মনে করার চেষ্টা করে ঘটনাস্থলে সে সময় কোনো সাংবাদিক ছিল কি। সে কি খুব করে চাইছে তার আর আরহামের কোনো ফুটেজ যেন মিডিয়ার হাতে না যায়। সে এই লাইট ক্যামেরার জগৎ থেকে দূরে থাকতে চায়। সে চায় না আর কোনো নতুন সমস্যায় জড়াতে, চায় না অন্য কোনো নাম কিংবা অন্য কোনো বিশেষণ তার পাশে এসে যুক্ত হোক। সে চায় নির্ঝঞ্ঝাট সাদামাটা জীবন। সেই জীবনে সে কিছুতেই লেমলাইটে আসতে চায় না, হতে চায় না আলোচনার কেন্দ্রবিন্দু। কি অসহ্যকর একটা সময় পার করছে সে। আরহামের জ্ঞান ফিরেছে কিছু সময় আগে। হাসপাতালের করিডোরে তার দলের ছেলেদের ভিড়, তাদের গুঞ্জন আর কোলাহলে তৃতীয় তলার পরিবেশ ভারী হয়ে যাচ্ছিল। জ্ঞান ফিরতেই আরহাম সবার প্রথমে ওয়াজিদকে দেখল। তার নিষ্প্রাণ চোখজোড়া দেখতেই ওয়াজিদ মলিন হেসে বলল, শালা পাক্কা রাজনীতিবিদ হয়েছিস দেখছি। ছুরি না, চাকু না, সোজা একদম গুলি খেয়ে ফেলেছিস। কথার পিঠে আরহাম নিজেও হাসল। শরীরটা দুর্বল লাগছে, হাতে গুলি খেলেও ব্যস্ত সমস্ত শরীর হচ্ছে। আরহাম যন্ত্রণায় কাতর হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হঠাৎ কিছু মনে পড়তে সে নড়ে চড়ে ওঠে। চঞ্চল চোখে কেবিনের এদিক ওদিক দেখে। চোখ জোড়া ব্যস্ত হয় একটি স্বল্প পরিচিত মুখ দেখার আশায়। ওয়াজিদ জানতে চায়, কাকে খুঁজিস আরহাম? উত্তর দেয় না সে। উত্তর দিতে তার অস্বস্তি হচ্ছে। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে সে মিনমিনে স্বরে বলে, সে কোথায়? সেটা কে? ভ্রু উঁচিয়ে জানতে চাইল ওয়াজিদ। আরহাম পড়েছে মহাবিপাকে। কি জবাব দিবে সে? তার জবাবে ওয়াজিদ তাকে খেপাবে না তো? সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওই নবনীতা আর কি, সে কোথায়? ও সে তো তোকে অ্যাডমিট করার পরপরই চলে গেছে। আমাকে অবশ্য বলেই গেছে। আমি ভাবলাম হয়তো তারা আছে, তাই বলেছি চলে যেতে। ঠিক করেছি না বল?
অপর পাশের ব্যক্তিটি নিশ্চুপ থাকে কিছু সময়, শেষটায় তপ্ত শ্বাস ছেড়ে জানায়, ঠিকই করেছিস। এসব কি ভাই? আমাকে পুরো শহর ঘোরাবে বলে দেশে এনে নিজেই গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছিস? কেবিনের দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে মজার ছলে প্রশ্ন করে আদি। তাকে দেখতেই মুখভঙ্গি পাল্টে যায় আরহামের, চোখ দুটো আনন্দে চকমক করে ওঠে। এক লাফে উঠে বসার চেষ্টা করে সে। ওয়াজিদ আলতো করে তার কাঁধ চেপে ধমক দেয়, পাগল নাকি? চুপচাপ শুয়ে থাক। আদি নিচ থেকে ভেতরে এলো। সে কাছে আসতেই আরহাম উচ্ছ্বসিত স্বরে বলল, আদি, তুই ফাইনালি দেশে আসছিস? ভাই, হাতে এবার বিশাল সময় নিয়ে এসেছি। তোর নির্বাচন, বিয়ে, বাচ্চা সবকিছু হওয়ার আগ পর্যন্ত দেশে আছি। আরহাম হাসলো, চোখ ঘুরিয়ে ওয়াজিদকে দেখে বলল, আমার আগে তো ওয়াজিদের বিয়ে হবে। আমরা মাথা গরম মানুষ, আমাদের বউ হবে কে? ওয়াজিদ তো মেয়েদের সেই সো কল্ড গ্রিন ফ্ল্যাগ। দেখবি কদিন বাদে মেয়েরা সব হুমড়ি খেয়ে পড়বে। ওয়াজিদ আর চোখে একবার তাকে দেখে। এটা যে প্রশংসার আড়ালে খোঁচা সে ভালো করেই জানে। আদি হাই তুলতে তুলতে বলল, ঘুমে চোখ ভেঙে যাচ্ছে ভাই। আরহাম সরু চোখে শুধায়, কেন বাড়ি যাসনি এখনো? আর কোথায়? আরিশ আর তাসনুভা এসেছিল, তাদের গাড়ির সাথে লাগেজ দুটো পাঠিয়ে দিয়েছি। আসার পর থেকে এই হাসপাতালে ঘুরপাক খাচ্ছি। আরিশ আর তাসনুভা এসেছে? অবাক হয়ে জানতে চায় আরহাম। অবশ্যই এসেছে, এখানেও আছে, ওয়েটিং রুমে। আরহাম দুই দিকে মাথা নাড়ে, হতাশ ভঙ্গিতে বলে, কি যে করে না ছেলে মেয়ে দুইটা। দেখে একটু ডাক দে তো, দেখা করে বাড়ি যাক। তাসনুবার তো রাতে আগে ঘুমোতে হয়। তাসনুবা আর আরিশ কেবিনে আসতেই আরহাম মলিন হাসল। তার এই জীর্ণ রূপ থেকে তাসনুবা ঠোঁট ভেঙে কেঁদে দিল। সে আগেও কয়েক দফা কেঁদেছে। আরহাম মুচকি হেসে তার মাথায় হাত ছোঁয়, মিছে ধমক দিয়ে বলে, একদম মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো, তাস অসহ্য লাগে। তাসনুবা কান্না থামালো, কিন্তু থেমে থেমে আবার ফুঁপিয়ে উঠছিল। আরহাম হাসপাতালের বেডের সাথে হেলান দিয়ে বলল, বুঝলি রে দাস, আমি অনেক বড় মাপের রাজনীতিবিদ হয়ে গেছি। শত্রুতার বশে আমাকে গুলি করতে পারে সেটা তো আমি ভাবতেই পারিনি। মন্দ না ব্যাপারটা, নিজেকে খুব উঁচু মনের মানুষ হচ্ছে। তাসনুবা আর আরিশ আরো কিছুক্ষণ ছিল। পরে রাত হয়ে যাওয়ায় তারা দুজন বাড়ি ফিরে গেল। তাদের সাথে আদিও বাড়ি গেল। বেচারা একটানা জার্নি করে একটু বিশ্রাম নেওয়ার সময়টুকুও পায়নি। তারা যাওয়ার পর আরহামের দলের ছেলেরা একবার করে এক নজর তাকে দেখে গেল। আরহাম কেবল স্মিত হেসে বলল, একদম ভালো আছি, কালকেই ডিসচার্জ হয়ে বাড়ি ফিরবো। ওয়াজিদ আর চোখে তাকে দেখে পুনরায় মাথা নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, এসেছে আমার ডাক্তার, নিজে নিজে ঘোষণা দিচ্ছে কবে তার ডিসচার্জ হবে। চত্ব সব। আরহাম তাকে দেখে সন্দিহান চোখে বলল, কিরে তুই যাবি না? না, রাতটা এখানেই আছি। গম্ভীর মুখে জবাব দেয় ওয়াজিদ। এত শারীরিক যন্ত্রণার মাঝেও আরহাম শব্দ করে হাসল। এক হাত বাড়িয়ে ওয়াজিদের পিঠ চাপড়ে বলল, ওয়াজিদ বন্ধু, তুই আমার বাপ না? ওয়াজিদ এক ঝাড়ায় তার কাঁধ ছাড়িয়ে নিল, বিরক্ত মুখে বলল, বাজে বকিস না তো, ভালো লাগছে না। আরহাম চুপ থাকলো কিছুক্ষণ, স্থির চোখে সামনে বসা ছেলেটাকে দেখলো, তারপরই এক গাল হেসে বলল, লাভ ইউ ম্যান, তোর মতো করে কেউ আমার কথা ভাবে না। ওয়াজিদ শুধু মাথা নামিয়ে মুচকি হাসে, কোমল এবং মিষ্টু স্বরে বলে, তোর মতো অবুঝপনাও কেউ করে না আরহাম। ওয়াজিদ বেডের পাশে টুল থেকে উঠে কেবিনের এক পাশের কাউচে গিয়ে শোয়। ঘাড় ঘুরিয়ে আরহামকে দেখে বলে, ঘুমিয়ে যা আরহাম, একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে। আরহাম ঘুমানোর চেষ্টা করলো। অক্ষত হাতটা গালের নিচে রেখে আস্তে আস্তে করে চোখ বুঝলো। চোখ বুঝতেই বন্ধ চোখের পাতায় ভেসে উঠল একেবারে অন্যরকম এবং অপ্রত্যাশিত একটি দৃশ্য। আরহামের শক্তপোক্ত শরীরটা এক আঘাতে তাল হারিয়ে ক্যাম্পাসের মাটিতে লুটিয়ে পড়েছে। ঘটনার আকস্মিকতার সে একেবারে বিস্মিত, বাকরুদ্ধ। কেবল টের পেল গুলিটা তার বাহু ছেদ করে গিয়েছে। চারদিকে লোকজনের ছুটোছুটি শব্দ, সবাই নিরাপদ জায়গার খোঁজে ছুটছে। জীবন বাঁচানো ফরজ। আরহাম তো এখানে ভুল কিছু দেখে না। এরই মাঝে বুঝে আসা চোখে সে দেখল তার থেকে কয়েক হাত দূরে একটি নারী কায়ার উপস্থিত। অকস্মাৎ শব্দে ঘুরে বেরিয়েছে সে। তার চোখেও একই রকম বিস্ময়, যেন সে মানতে পারছে না এই জায়গায় আরহাম আছে। আর তারপর নীল শাড়ি গায়ে জড়ানো নীলিমা কি জীবন বাঁচানোর উদ্দেশ্যে পালিয়ে গিয়েছিল বাকিদের মতো? সে কি বাকি মেয়েদের মতো চিৎকার করে উঠেছিল? না, নীলিমা পালায়নি। কিছু সময় থমকে ছিল অবশ্য, তারপর সম্বিত ফিরে পেতে এক দৌড়ে ছুটে এসেছিল আরহামের কাছে। সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরেছিল আরহামের ক্ষতস্থান। একদম অপছন্দের মানুষটিকে বাঁচানোর জন্য তার সে কি ব্যাকুলতা! চটচটে রক্ত দেখতেই সে কেমন মিয়ে গেল, কিন্তু হাত ছাড়ল না।
আগলে ধরলো গুলিবিদ্ধ শরীরটাকে। কথায় কথায় চোখ মুখ শক্ত করে ফেলা মেয়েটা ওই রকম পরিস্থিতিকেও ধমকে উঠল। মনে হলো যেন আদেশ করছে, চোখ বন্ধ করতে মানা করেছি না। আরহাম দ্রুত চোখ খুলে বেড সাইড টেবিলে পানির বোতল রাখা ছিল। সে এক হাতে কোনো রকম সেটা খুলে কয়েক ঢোক পানি খেলো, তারপর আবার চোখ বুঝল। এবার তার বন্ধ চোখ স্মরণ করলো অপসরীর ন্যায় দেখতে একটি মুখ, যদিও দীর্ঘদিনের অবহেলায় তার মুখে একটা ক্লান্তির ছাপ পড়েছে। চোখের নিচে একটু আধটু কালি জমেছে। সুন্দর মুখটা হয়তো দায়িত্বের জাতাকলে পিষে নিজের লাবণ্য হারিয়েছে কিছুটা, কিন্তু যেই অপার্থিব সৌন্দর্যের স্রষ্টা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই সৌন্দর্য কি একটুও মলিন হয়েছে? হয়নি তো। আরহাম তো খুব কাছ থেকে সেই সৌন্দর্য পর্যবেক্ষণ করেছে। অকস্মাৎ চোখ খুলে আরহাম নিজের অবচেতন মনের কার্যকলাপে নিজেই ভীষণ বিরক্ত হয়। এসব কেমন আচরণ? সে এত কেন ভাবছে মেয়েটিকে নিয়ে? কে ওই মেয়ে? সাহায্য করেছে এজন্য আরহাম তার কাছে কৃতজ্ঞ, এই তো। আর তো কিছু ভাবার নেই তাকে নিয়ে। কিন্তু মনের ওপর কবেই বা কোনো ব্যক্তিসত্তার নিজস্ব নিয়ন্ত্রণ ছিল? সে তো ভেবে যায় নিজের মতন করে, সকল বাস্তব অবাস্তবকে বুড়ো আঙুল দেখিয়ে। বারবার মনে হয় সে তো চলে গেলেও পারত, কিন্তু সে যায়নি। কেন যায়নি? কেন এতখানি সহানুভূতি দেখালো? সে তো আরহামের কাছের কেউ না। আরহাম রাতভর ছটফট করে, তার জেদ হচ্ছে, রাগ হচ্ছে। এত গন্ডগোলেও যখন নিজের বিপদের চিন্তা না করে আরহামের প্রাণ বাঁচাতে ছুটে এসেছিল, তখন আরও কিছু সময় অপেক্ষা করে আরহামের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করলো না কেন? এত কিসের তাড়াতাড়ি? নিজের গালে নিজেই চড় মারে সে। বিড়বিড় করে কতক্ষণ নিজেকে আচ্ছা মতন বকুনি দেয়, দাঁত কিরমির করে বলে, ভালের সাবকনসিয়াস মাইন্ড, তোর মতিভ্রম হচ্ছে, পড়াপড় ঘুমিয়ে যা, সকালে উঠতেই সব ঠিক হয়ে যাবে। ব্যস্ত সড়কের একেবারে কেন্দ্রবিন্দুতে 8 তলা বহুতল ভবনটির অবস্থান। পুরো ভবনটি জুড়েই বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নয়তো অফিস ভাড়া নেওয়া। ভবনের চতুর্থ তলায় একটা কোচিং সেন্টারও আছে। নবনীতার গন্তব্য সেখানেই। রিমির পাঠানো ঠিকানার সাথে একবার আশেপাশের ঠিকানা মিলিয়ে সে নিশ্চিত হয় এটাই সেই কোচিং সেন্টার। সেখানে এসেছে একটা পাকাপোক্ত চাকরির খোঁজে। বিশাল বড় কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। রিমির থেকে নবনীতা এই জায়গার সন্ধান পেয়েছে। রিমি বলছিল বেতন নাকি মাসিক 30,000 টাকা। শুনেই নবনীতা বিষম খেয়েছে। এতগুলো টাকা! লিফটের বাটন চেপে 4 তলায় পৌঁছে সে বড় বড় দুটো নিঃশ্বাস ছাড়ে। ভাইবা দেওয়ার আগে যেমন নার্ভাস লাগে, তারও ঠিক তেমনই নার্ভাস লাগছে। বুক একটু পরপর ভার হয়ে আসছে। দুশ্চিন্তায় শরীর ঘেমে একাকার। নবনীতা কোচিংয়ের অফিস রুমে গিয়ে নিজের পরিচয় দিল, সুমিষ্ট কণ্ঠে জানতে চাইল, কোন রুমে গিয়ে যোগাযোগ করতে হবে একটু জানিয়ে দিবেন কষ্ট করে। ডেস্কে বসা লোকটি কাজের ফাঁকে চোখ তুলে একবার তাকে দেখে। তার চাহনিতেই ভরকে গেল নবনীতা। এমন অদ্ভুত করে তাকাচ্ছে কেন? নবনীতা কি কোনো চোর? লোকটি খাতা কাটছিল। কাজ করতে করতে সে বিরক্ত মুখে বলল, সামনে যান, নিজেই পেয়ে যাবেন। নবনীতার কান দুটো ঝাঝা করে ওঠে। কি পরিমাণ রূঢ় হলে কেউ এমন কর্কশ ভাষায় কথা বলতে পারে? নবনীতার জানা নেই। সে নিজের 2 হাত কচলাতে কচলাতে সামনের দিকে পা বাড়ায়, যেতে যেতে বিড়বিড় করে, তুই বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? যত সব গোয়ারের দল। কোচিং সেন্টারের মাঝামাঝি একটা রুম আছে, চারপাশে থাই গ্লাস। নবনীতা কক্ষের সামনে গিয়ে একটু দূরে থাকা একজন মেয়েকে ডেকে জানতে চায়, ভেতরে যাওয়া যাবে কি? আমি আসলে বিজ্ঞাপন দেখে এসেছিলাম, শুনেছি নতুন শিক্ষক নাকি নিয়োগ দেওয়া হবে। যে মেয়েটিকে প্রশ্ন করা হয়েছে তার বয়স নিতান্ত অল্প। সে ঋণের স্বরে জবাব দেয়, জি আপু, আপনি ভিতরে যান, রাশেদ স্যার ভেতরে আছেন, আপনি গিয়ে কথা বলুন। নবনীতা শেষবারের মতো বড় করে একটা শ্বাস টেনে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বেশ পরিপাটি একটা রুম। রুমের মাঝখানটায় ডেস্ক, পেছনের ওয়ালে খোদাই করে কোচিং সেন্টারের নাম লেখা। ডেস্কের সামনে ইজি চেয়ারে বসা একজন ভদ্রলোক। তিনি তখনও নবনীতাকে দেখেননি। তার কানে মুঠোফোন। তিনি কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। নবনীতা চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করলো তার ফোন কাটার। লোকটি ফোন রেখেই সামনে দেখে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অন্য কারো উপস্থিত টের পেয়েই নড়ে চড়ে বসে। নবনী বিনয়ী কণ্ঠে সালাম দেয়। রাশেদ নামের লোকটি সালামের জবাব দিয়ে ইশারায় তাকে বসতে বলে। কপালে ভাঁজ ফেলে জানতে চায়, কেন এসেছেন? কোনো প্রয়োজন? মিস নবনীতা নূর, গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ফিজিক্স ডিপার্টমেন্ট, CG 3.68। বেশ ইমপ্রেসিভ পারফরম্যান্স। হাতে থাকা কাগজগুলো উল্টাতে উল্টাতে বিড়বিড় করে জনাব রাশেদ। নবনীতা কান দুটো কোলের ওপর ফেলে উৎসুক চোখে জনাব রাশেদের কার্যকলাপ দেখে। মনটা ভীষণ ছটফট করছে। তিনি কি তার সিভি পছন্দ করেছেন?
এই মোটা অঙ্কের বেতনের চাকরিটা কি সে পাবে? যদি পেয়ে যায় তাহলে কি হবে সেটা ভেবেই তার আনন্দ হচ্ছে। জনাব রাশেদুল হক তার সিভি দেখা শেষ করে ফাইলটা ডেস্কের ওপর রাখলেন, চোখ দিলেন নবনীতার মুখে। সেই দৃষ্টি সেই সময়ে সময়ে একটু একটু করে নামতে নামতে নবনীতার বুকে এসে থামলো। মুহূর্তেই মুখভঙ্গি পাল্টে গেল 23 ঊর্ধ্ব রমণীর। ওড়না তো ছিলই, রাশেদুল হকের লোলুপ দৃষ্টি অনুসরণ করতেই কাঁধের ব্যাগটাও দ্রুত বুকের ওপর এনে চেপে ধরল সে। রাশেদ অবশ্য সেসবে ভ্রুক্ষেপ করে না, গলে খাকারি দিয়ে জানতে চায়, ম্যারিড নাকি আনম্যারিড? চোয়াল শক্ত হয়ে রমণীর। কোচিংয়ে শিক্ষকতা করার সাথে এই প্রশ্নের সম্পর্ক কোথায়? তবুও সে কাঠ কাঠ স্বরে জবাব দেয়, আনম্যারিড। রাশেদ সাহেব দাঁত বের করে হাসলেন। উত্তর তার পছন্দ হয়েছে। তার হাসি দেখে নবনীতার মনে হলো তার বলা উচিত ছিল সে ম্যারিড, 4 বাচ্চার মা। অদ্ভুত ধরনের প্রশ্ন করছে এই লোক। তো মিস, বাড়ি কোথায় আপনার? মালিবাগ। বিরক্ত কণ্ঠে উত্তর দিল সে। রাশেদ সাহেব ডেস্কের ওপর 2 হাত রাখলেন, সামান্য ঝুঁকে বললেন, পড়ানো ছাড়া আর কি পারেন? আবারও চোয়াল শক্ত হয় নবনীতার, মুষ্টিবদ্ধ হয় হাত, জলজল করে ওঠে 2 চোখ। প্রশ্ন করার ধরন দেখেই রাগ উঠছে তার। সে বসে থেকেই একটু পিছিয়ে গিয়ে কটমট করে বলে, এখানে যেহেতু শিক্ষকতা করার জন্য এসেছি, তাই পড়ানো বাদে অন্য কিছু পারার যৌক্তিকতা তো দেখছি না। রাশেদ সাহেবের মুখের হাসি মিলিয়ে গেল। ভীষণ তেদর এই মেয়ে, জাগে তেদর মেয়েদের রশেদ সাহেবের মন্দ লাগে না। কয়েকটা নোট সামনে ফেললেই এদের সব তেজ হাওয়ায় মিলিয়ে যায়। তিনি দমলেন না, উল্টো কেশে গলা পরিষ্কার করে বললেন, ভার্জিন নাকি না? থতমত খায় নবনীতা, বিস্ফোরিত চোখের সামনে দেখে। কি প্রশ্ন করলো লোকটা এই মাত্র? নবনীতা কি ঠিক শুনেছে? প্রশ্ন শুনতেই চোখ জোড়া আপনা আপনি রক্তিম হলো। কেমন প্রশ্ন এটা? সমস্ত শরীর ঘিনঘিন করে ওঠে। চেঁচিয়ে জানতে চায় সে, এটা কি ধরনের প্রশ্ন? কি ধরনের অসভ্যতা এগুলো? রাশেদ সাহেব দাঁত বের করে হাসে। পূর্ণ দৃষ্টি মেলে নবনীতাকে এক নজর দেখে আমোদে গলায় বলে, এত রাগ হচ্ছ কেন? শুধু ছাত্রদের পড়ালেই হবে? মাঝে মাঝে আমাকেও খুশি করতে হবে না? রাশেদুল হক থামলেন। সামনে বসে থাকা মেয়েটার থমথমে রূপ তার বোধগম্য হচ্ছে না। সে এমন থম মেরে বসে আছে কেন? অকস্মাৎ উঠে দাঁড়ায় তরুণীটি, চোখ মুখ খিচিয়ে সশব্দে একটা চর বসায় রাশেদ সাহেবের গালে। স্তম্ভিত হয় রাশেদ সাহেব নিজেও। অবিশ্বাস্য চোখে গালে হাত রেখে সামান্য দেখে। মেয়েটি তার গালে হাত তুলল। তারই কোচিং সেন্টারে এসে তাকেই চর মারল। তিনি গালে হাত চেপে চেঁচিয়ে উঠলেন, তোমার সাহস কত? তুমি আমার গায়ে হাত তুলো, 2 টাকার মেয়ে হয়ে? খবরদার, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো যদি আমার নামে কোনো নোংরা কিছু বলেছেন তো। 2 টাকার মানে? আপনি আমার মূল্য ঠিক করার কে? চরিত্রহীন কোথাকার। কোচিং সেন্টার খুলে এইসব কাজ করেন? শিক্ষার মতো সুন্দর বিষয়টাকে নিজের মতো নোংরামিতে জড়িয়ে রেখেছেন আপনি, অসভ্য লোক কোথাকার। দ্বিগুণ শব্দে চেঁচিয়ে উঠল সামনে থাকা মেয়েটি। মেয়েটির চোখে আগুন ছিল, কণ্ঠে সীমাহীন তেজ ছিল, কথায় ছিল তলোয়ারের ন্যায় ধার। রাশেদ সাহেব সেই ধারের কাছে দমে গেলেন। তোতলাতে তোতলাতে বললেন, তোমার নামে আমি কেস করবো, বেয়াদব মেয়ে। নবনীতা চোখ মুখ শক্ত করে খ্যাপাটে সুরে বলল, আপনি কেন কেস করবেন? আমাকে বলেন, আমিই করে দেব কেস। লুচ্চাই তোর একটা, বুড়ো বয়সেও বদমাশি শেষ হয় না। হ্যাঁ, লাগবে না আপনার নোংরা কোচিং এ চাকরি। আর পরের বার থেকে কথা বলার আগে না এই চরটা মাথায় রাখবেন। যত সব ফালতু আর নষ্ট চিন্তা ভাবনার মানুষ, নিজের নাই শিক্ষা, আবার এসেছে অন্যকে শিক্ষা দিতে। নবনীতা বেরিয়ে গেল হনহনিয়ে। যতটা বিনয় নিয়ে সে ভেতরে এসেছিল ততটাই বিরক্ত আর রাগ নিয়ে সে বের হলো। বের হতে দরজার কাছে সেই মেয়েটির সাথে তার দেখা হলো। মেয়েটি জানতে চায়, কি হয়েছে আপু? স্যার কি বলেছেন? নবনীতা চোখ গরম করে তাকে দেখলো। তার চাহনিতে মেয়েটা ভরকে গেল। এত রেগে আছে কেন মেয়েটা? নবনীতা কোনো উত্তর না দিয়েই গটগট করে হেঁটে ভবন থেকে বেরিয়ে গেল। তার মুঠোফোন বাজছে, নিশ্চয় রিমির কল। সে আজ ফোন রিসিভ করবে না। কি সব ফালতু আর নষ্ট কোচিং সেন্টারে খোঁজ এনেছে গাধাটা। নবনীতার শরীর তখনও গিজগিজ করছিল রাগে। একটা চর কম হয়েছে। ওই শয়তানটাকে জুতোপেটা করা উচিত ছিল। আরহামের পৃষ্ঠপোষকতার আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করার মূল উদ্দেশ্য ছিল জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি সঞ্চার করা। এতে করে তার দলের সমর্থন কমে যেত। মানুষ ভয়ে তার আয়োজন করা আর কোনো অনুষ্ঠানে আসতো না। ফলস্বরূপ তার দল হালকা হয়ে যেত। রাকিবের পরিকল্পনা মূলত এমনই ছিল।
অথচ হলো হিতে বিপরীত। আপামর জনতার একটা বিশাল অংশ আরহামের প্রতি গভীর সহানুভূতি দেখালো। অল্প বয়সী একটা ছেলে নতুন নতুন নির্বাচন করছে, সে তো কেবল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, অথচ এই অপরাধে তার ওপর হামলা হলো, ছেলেটা গুলি খেলো। স্বাভাবিকভাবে জনগণের ওপর একটা প্রভাব পড়ল। দেখা গেল একটা বিরাট সংখ্যার মানুষ আরহামের প্রতি দরদে গদগদ হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকিবের কাজকর্মের জোরালো প্রতিবাদ করলো। সংবাদ মাধ্যমগুলোতে অগণিত আর্টিকেল ছাপা হলো। মোদ্দা কথা, প্রতিটা বিষয় রাকিবের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। সে চেয়েছিল লোকজন যেন ভয়ে আর আরহামের কোনো সম্মেলনে না যায়, কিন্তু ঘটনা এই পর্যায়ে এসেছে যে লোকজন এখন আরহাম বলতে অজ্ঞান। অতীত জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরহামের অতীত ভালো, যোগ্য বাবার সন্তান সে। নিজের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবনেও কোনো কেলেঙ্কারিতে জড়ায়নি সে। তার উপর তার বয়স অল্প, দেখতে নিরেট ভদ্রলোক। স্বাভাবিকভাবেই মানুষের একটা বিশেষ টান কাজ করে তার প্রতি। সেদিনের ঘটনার পর তরতর করে তার জনপ্রিয়তা বাড়ল। যে কখনোই তাকে চিনত না বা তার কথা জানতো না, সেও দেখা গেল তার সাথে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানালো। আরহাম এমন একটা বাজি জিতে গেল যে বাজি সে কোনোদিন লাগেইনি। পরের দিন বিকেলে সে হাঁটাচলা করতে পারছিল। ব্যথাটা কেবল একটা হাতেই সীমাবদ্ধ ছিল, বাকি শরীরে দুর্বলতা ছিল, কিন্তু যন্ত্রণা কমে গিয়েছিল অনেকটাই। জালালুর রহমান সাহেব প্রতিদিনই সময় করে তার কেবিনে আসতেন। সেদিন বিকেলে কেবিনে এসেই তিনি প্রশস্ত হাসলেন। আরহামের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কেমন আছো আব্বাজান? আরহাম হাসলো, জড়ানো গলায় বলল, একদম ফিট অ্যান্ড ফাইন আছে আঙ্কেল, তবে অথরিটি রিলিজ দিচ্ছে না, বলছে আরো একদিন অবজারভেশনে রাখতে। জালালুর রহমান কেবিনের এক পাশের কাউচে গিয়ে বসলেন। নিরুদ্বেগ হয়ে বললেন, রাখুন না, সমস্যা কি? চিন্তা করো না, অলরেডি অর্ধেক নির্বাচন তুমি জিতে গেছো। আরহাম আশ্চর্য হলো। জিতে গেছো মানে? তার কোচকানো চোখ জোড়া দেখতেই জালাল সাহেব হাস্যোজ্জ্বল মুখে বললেন, রাকিবের এই কাজের প্রচন্ড সমালোচনা হচ্ছে, লোকজন তার নিন্দা করছে। তোমাকে সবাই ভীষণ পছন্দ করেছে আরহাম। বিগত একদিনেই বিশাল ফ্যান পেজ হয়েছে তোমার। তোমাকে বেশি কিছু করতে হবে না, কেবল নির্বাচনের আগের দিন পর্যন্ত এই মানুষদেরকে নিজের পক্ষে রাখবে। এমন কিছু করবে না যেন কেউ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। গট ইট? আরহাম মাথা নাড়ে, তাকে ভাবুক দেখাচ্ছে ভীষণ। একটু সময় বাদে সে নিজ থেকেই বলল, বুঝেছি, রাকিব আমাকে ভিকটিম বানিয়েছে, আমি এখন নির্বাচনের আগ পর্যন্ত ভিকটিমই থাকবো। এক্স্যাক্টলি, এদেশের মানুষ আবেগী ধাসী হয়। তো নির্বাচন জিতবে সেই আবেগকে পুঁজি করে। জালালুর রহমান থামলেন, কাউচ থেকে উঠে আরহামের মুখোমুখি এসে বসলেন। শোনো আরহাম, কাল কিন্তু তোমাকে রিলিজ দেওয়ার পর হসপিটালের সামনে অনেক সাংবাদিক আসবে, অনেক রকম প্রশ্ন করা হবে। তুমি সবগুলো প্রশ্নের বিনয়ের সাথে উত্তর দিবে। কিছুতেই রাকিবকে নিয়ে কিংবা ফাহাদদের নিয়ে কটু কথা বলবে না। কেবল বলবে যে বা যারা এসবের কাছে রয়েছে তাদের প্রতি তোমার কোনো রাগ নেই, কিন্তু ভবিষ্যতে যেন তোমাকে জব্দ করার উদ্দেশ্যে এতগুলো মানুষকে ঝুঁকিতে না ফেলে। মানুষগুলোর তো কোনো দোষ নেই, বুঝেছ? এইভাবে গুছিয়ে কথা বলবে। একজন ভালো রাজনীতিবিদ কখনো অন্য কারো নাম নিয়ে আদা ছোঁড়াছুড়ি করে না, বুঝেছ? তুমি ওয়ান ম্যান আর্মি হবে, রাজনীতিতে একটা স্বতন্ত্র নাম হবে তোমার, যেমনটা তোমার বাবা জানাব আজিজ হোসেনের ছিল। তুমি কোনো সংঘাতে জড়াবে না, কেমন? আরহাম বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। কৃতজ্ঞতা স্বরূপ জালাল সাহেবের হাত মুঠ করে ধরল। নিরেট স্বরে বলল, ধন্যবাদ আঙ্কেল, আপনার গাইডেন্স ছাড়া আমার পক্ষে এতটুকু আসা সম্ভব হতো না। বিনিময়ে জালাল সাহেবও স্মিত হেসে বললেন, এতে তো ধন্যবাদের কিছুই নেই। আজিজ স্যারের হাতে আমার রাজনীতির হাতে খড়ি, তার ছেলেকে এই পথে সাহায্য করাও আমার সৌভাগ্য। হে বাচ্চা, কেমন আছো? তাসনুবা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে করিডোরে এসেছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার হুইল চেয়ার টেনে ধরল। তাসনুবা অবাক হয়ে পেছন ফেরে। আদি ভ্রু কপালে তুলে আবার জিজ্ঞেস করে, হে বাচ্চা, কেমন আছো? তাসনুবা চোখ পাকায়, আশ্চর্য হয়ে বলে, তুমি কাল দেশে এসেছো আর এতক্ষণে জিজ্ঞেস করছো কেমন আছি? আদি ফিচেল হাসে, মাথা চুলকে বলে, কাল তো সে সুযোগই ছিল না, দৌড়াদৌড়িতে সেসব মনে ছিল না, এখন মনে পড়েছে। পিচ্চিটাকে তো জিজ্ঞাসাই করা হয়নি সে কেমন আছে। বলো পিচ্চি, কেমন আছো? তাসনুবা মিষ্টি হেসে বলল, ফাইন, আই এম ভেরি ভেরি ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আদিও তার মতো করেই জবাব দিল, আই এম ভেরি ভেরি ফাইন টু। কথা শেষ করে সে তাসনুবার দিকে দেখে বলল, নিচে নামবে নাকি? আরিশ ভাইয়াকে ডেকে দাও তো, অথবা আফরোজা ফুপুকে। কাউকেই ডাকতে হবে না, আমি নামিয়ে দিচ্ছি।
ভরাট গলায় জবাব দেয় আদি। তাসনুবাকে নিয়ে নিচে নামার একটু বাদেই আরিশও নিচে নেমে এলো। আদির সাথে মুখোমুখি হতে উৎফুল্ল হয়ে বলল, গুড মর্নিং আদি ভাইয়া। গুড মর্নিং আরিশ। তিনজন খাবার টেবিলের সামনে আসতেই আফরোজা বেগম রান্নাঘর থেকে হটপট হাতে ছুটে এলেন। চেয়ার টানতে টানতে আহ্লাদি স্বরে বললেন, বসো না, দাঁড়িয়ে আছো কেন? বলে তিনি হটপটটা টেবিলে রেখে পুনরায় ছুটে গেলেন রান্নাঘরে। আদি কৌতূহলী হয়ে বলল, উনি কি তোমাদের সাথেই থাকে? তাসনুবা ভীষণ মুখে জবাব দেয়, সাথে এনার মেয়েও থাকে। আদি মাথা নাড়ে ফিসফিস করে বলে, দেখে তো ভণ্ড মনে হচ্ছে। তাসনুবা চকিতে তার দিকে ফেরে চোখ বড় বড় করে বলে, কিভাবে বুঝলে তুমি? আদি টি শার্টের কলার ঠিক করতে করতে ভাব নিয়ে বলল, আমি সব বুঝি, আইনস্টাইন লেভেলের আইকিউ আমার। তাসনুবা মুখ কালো করে বলল, একটু আইকিউ তোমার বন্ধুকেও দিও। সে যে কেন এদের বাড়িতে রেখেছে কে জানে। ভাইয়া যে কেন এদের ছলচাতুরে ধরতে পারে না সেটাও বুঝি না। কারণ তোমার ভাই ভেড়ামি করতে ভালোবাসে, এছাড়া আর কোনো কারণ নেই। নিজের সব জ্যান্ত সর্বজ্ঞানী ভাবে তোমার ভাই। আরিশ মাথা নাড়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তা অবশ্য ঠিক, সে যা ভাবে তাই করে, আমাদের কথা তো পাত্তাই দেয় না। তার কথা শেষ না হতেই ডাইনিং রুমে সারা এসে উপস্থিত হলো। তাকে দেখতেই তাসনুবা মুখ ভ্যাংচায় বিড়বিড় করে বলে, এসেছে আরেক ঢঙ্গি। সারা টেবিলের কাছে আসতেই সবার আগে আদিকে দেখে। বাড়িতে নতুন কেউ এসেছে সেটা সে জানতো না। আদি চোখ তুলে একবার তাকে দেখে পুনরায় খাবার খাওয়ায় মন দিল। সারা চেয়ার টেনেই বসেই গলা ছেড়ে ডাকলো, মা নাস্তা দাও, বের হতে হবে আমার। তুই আবার কোথায় যাবি? সরু চোখে প্রশ্ন ছড়ে আরিশ। সারাহ মেকি হেসে জবাব দেয়, ওই তো একটু কাজ আছে ভাইয়া। আফরোজা বেগম পরোটার প্লেট হাতে ডাইনিং রুমে এলো। প্লেটটা সামনে রেখে অন্যদিকে চলে গেলেন। আদি পরোটা ছিঁড়ে মুখে দিতেই আরিশ পাশ থেকে বলল, আজকে পরোটাটা খেতে বেশ ভালো হয়েছে, তাই না? আদি দ্বিরুক্তি করে মাথা নেড়ে বলে, এইখানে পরোটার কোনো বিশেষত্ব নেই। মানুষ মানুষের সামনে বসে যা কিছুই খাবে সেটাই অমৃত মনে হয়, এটাই বাস্তব। সামনে সুন্দরী থাকলে যে কোনো রান্নায় স্বাদই বহুগুণ বেড়ে যায়। আদি থামলো, চোখ তুলে দেখলো সারার মুখটা খুশিতে গদগদ হয়ে গেছে। সেই খুশির ঝিলিক তার সমস্ত মুখে ছড়িয়ে পড়েছে। তাসনুবা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আদি ভাইয়া ওই চূর্ণির সাথে এত রসের আলাপ করছে কেন? সারা দ্রুত আরেকটা পরোটা আদির প্লেটে তুলে দিয়ে ন্যাকাসুরে বলল, নিন না ভাইয়া, আর একটা খান, খেয়ে বলেন কেমন হয়েছে। আদি পরোটাটা না খেয়েই দ্বিগুণ ন্যাকাসুরে উত্তর দেয়, বলার কিছু নেই। সুন্দর মানুষের হাত থেকে নেওয়া জিনিস সুস্বাদু হবে সেটা জানা কথা, না খেয়েই এই কথা বলে দিতে পারি আমি। সারা আবারও খুশিতে গদগদ হয়। আদি আরেকটু পরোটা ছিঁড়ে মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, যার হাত থেকে নেওয়া পরোটাই এত মজা, তার হাতে বানানো বিরিয়ানি না জানি কতটা ভালো হবে। হে বিউটিফুল, তুমি বিরিয়ানি রান্না করতে পারো? সারা বিরিয়ানি রাতে জানে না, তবে এত এত প্রশংসা সে জোরে জোরে মাথা নেড়ে জানায় সে রাতে জানে। আদি মুচকি হাসলো, বলল, আজ একটু রেঁধে খাওয়াবে কি? এক কথাতেই রাজি হলো সারা। তাসনুবা গোল গোল চোখ করে তাকে দেখে। তার মুখটা সামনে এলেই তাসনুবার মেজাজ গরম হয়। আদি ভাইয়ের কি তার সাথেও আদিক্ষেতা করা লাগে? সারা খাওয়ার শেষেই কিচেনে ছুটল। সে আজ বিরিয়ানি রান্না করবে। সে যেতেই আদি শব্দ করে হেসে উঠল। আরিশ অবাক হয়ে বলল, তোমার ফ্লার্ট করার স্বভাব আর গেল না, তাই না? আদি তার কাঁধ চাপড়ে চঞ্চল হয়ে বলল, না ভাই, এখনো সেই স্কিল ধরে রেখেছি। আরহাম রাজনীতি করে, ওয়াজিদ সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, আর আমি এখনো সেই রোমিও গিরেই করে যাচ্ছি। তোমার স্কিল সেই আগের মতোই আছে, এমন ভাবে বলো যে মেয়েরা এক কথাতেই কাবু। তাসনুবা খাওয়া থামিয়ে মুখ কালো করে বলল, সেজন্য এই চূর্ণি সারার সাথে ওইসব করতে হবে? আদি ঘাড় ঘুরায়। তাসনুবার মলিন মুখটা দেখে কিছুটা বিচলিত হয়ে বলল, এই বাচ্চা, তুমি রাগ করেছ? ভাইয়া কিন্তু জাস্ট মজা করেছি। ওই সারার সাথে মজা করার কি আছে? ভালো লাগে না আমার তাকে। আদি গালের নিচে হাত রেখে সামান্য ঝুঁকে তার মুখটা দেখল। দুজনে চোখাচোখি হতেই সেই দুই হাত কানে চেপে ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা, সরি, আর কখনো এমন মজা করব না। রাগ করে না বাচ্চা, তুমি না ভালো বাচ্চা।
পুরোটা রাস্তা নবনীতা পাড়ি দিয়েছে রাশেদুল হককে গালি দিতে দিতে। তার রক্ত টকবক করে ফুটছিল। মানুষ এত নোংরা হয় কেমন করে? প্রকাশ্যে এই কথাগুলো বলতে তার লজ্জা হয়নি একটুও? বিক্ষিপ্ত মেজাজ নিয়ে সে যখন ঘরে এলো তখন সাদেক সাহেবের ঘরের চিৎকার চেঁচামেচিতে তার মেজাজ আরও বিগড়ে গেল। প্রথার উচ্চবাক্য ঘরের দুয়ার থেকে তার কানে আসছে। সে বড় বড় পা ফেলে সোজা সেদিকে গেল। ঘরে ঢুকেই কাট কাট স্বরে বলল, কি সমস্যা প্রথা? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? প্রথা পেছনে ফিরল। নবনীতার উপস্থিত টের পেতেই তিরিক্ষি মেজাজে বলল, তুমি আবার এসেছো? তোমাকে বলেছি না আমাদের ব্যাপারে নাক গলাবে না? নবনীতা 2 কদম এগিয়ে এসে 2 হাত বুকে বেঁধে দাঁড়ায়, নির্বিকার ভঙ্গিতে জবাব দেয়, তোমাকে তো বলেছিলাম আমার মামার সাথে এমন ব্যবহার করবে না, এমন বাজে গলায় কথা বলবে না। শুনেছো তুমি আমার কথা? আমার বাবা, আমার মামা আমার বেশি আপন, অধিকার আছে আমার। অধিকার আমারও আছে। শক্ত মুখে জবাব দেয় নবনীতা। মিসেস রোকেয়া তার একের পর এক উত্তরে বিরক্ত হয়ে বললেন, তুমি সবকিছুতে এত বাড়াবাড়ি কেন করো বলো তো? আগে তো জানবে প্রথা কোথা থেকে এসেছে, না শুনতেই এত কথা কেন বলছো? কেন কেন এসেছে প্রথা? কি কারণে তার বাবার সাথে এত জোর গলায় কথা বলছে সে? আমাকে বলো, শুনি আমি। চোখ সরু করে জানতে চায় নবনীতা। মিসেস রোকেয়া জোরালো গলায় বললেন, প্রথা আর তার কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা করতে চাচ্ছে, সেজন্য তার কিছু টাকার প্রয়োজন। তোমার মামার কাছে সেই টাকা চাইতে এসেছে। খারাপ কিছু তো করেনি, নিজের ভবিষ্যতের কথাই ভাবছে। নবনীতা কপাল কুঁচকায়, সেই রকম মুখ করেই বলে, প্রথা ব্যবসা করবে? গ্রাজুয়েশনটা তো আগে শেষ করুক, এখনই ব্যবসার কি প্রয়োজন? আমি কখন কি করব সেটাও এখন তোমাকে বলে করতে হবে? গলা উঁচিয়ে প্রশ্ন ছড়ে প্রথা। মিসেস রোকেয়ার থেকে নজর সরিয়ে নবনীতা প্রথার দিকে নজর দেয়। একবার আপাদম মস্তক তাকে দেখে কড়া গলায় বলে, একদম উঁচু গলায় কথা বলবে না আমার সাথে। বয়সে তোমার যথেষ্ট বড়, আমি সুবিচিত্র নই, আমি নবনীতা। তোমার উচ্চ বাচ্চা ভয় পাই না আমি। কিসের ব্যবসা করবে তুমি? একটু খুলে বলো তো আমায়। প্রথা চোখ নামায়, রাগ নিয়ন্ত্রণের জন্য কিছুক্ষণ টেনে টেনে শ্বাস নেয়, ফুঁসতে ফুঁসতে জবাব দেয়, যেই ব্যবসাই করি না কেন ভালো মন্দ বুঝেই করব। নবনীতা প্রশ্নাত্মক চাহনিতে তাকে দেখে বলে, কত টাকা প্রয়োজন? প্রথা গমগমে স্বরে উত্তর দেয়, 10 লক্ষ টাকা। কি 10 লক্ষ টাকা? এক প্রকার চেঁচিয়ে উঠল নবনীতা। পরক্ষণে নিজের বিস্ময় নিয়ন্ত্রণ করে বলল, তোমার মাথা ঠিক আছে প্রথা? ব্যবসার শুরুতে 10 লক্ষ টাকা পুঁজি খাটাবে? 10 লক্ষ টাকা কি চারটেখানে কথা? এত টাকা কোথা থেকে আসবে? প্রথা নির্বিকার হয়ে জবাব দেয়, কেন এত চিন্তার কি আছে? বাবার পেনশনের টাকা আছে না ব্যাংকে, ওইটা থেকে 10 লাখ টাকা দিলেই তো হলো। নবনীতা চূড়ান্ত রকমের আশ্চর্য হয়ে বলল, তোমার কি মাথা ঠিক আছে প্রথা? ওই টাকাটা মামার টাকা, মামার চিকিৎসার জন্য রাখা হয়েছে। তুমি কি করে ওই টাকায় হাত দিতে চাইছো? মামার ব্যাংকে রাখা টাকায় তোমার কোনো অধিকার নেই। কেন কেন অধিকার নেই? আমি তার সন্তান, আমার অধিকার আছে। গজরাতে গজরাতে উত্তর করে প্রথা, না, নেই তোমার কোনো অধিকার। তোমার প্রাইভেট ইউনিভার্সিটির পেছনে প্রতি মাসে বিশাল টাকা খরচা হয়, এর মাঝে তুমি অন্য কোনো টাকা চাইতে পারো না? আগে ভালো মতো গ্রাজুয়েট হও, তারপর এসব ব্যবসা নিয়ে ভেবো। কিছুটা শাসন কিছুটা তিরস্কারের সুরে জবাব আসে। তার সোজাসাপটা কথাবার্তায় প্রথা খই হারিয়ে পুনরায় একই কথা বলল, তুমি আমার বাড়িতে থেকে আমার উপরই খবরদারি করো, তোমার লজ্জা করে না? নবনীতা মাথা নাড়ল, তর্জনী নেড়ে বলল, না, একদমই না, আমার লজ্জা করে না। ঠিক যেমন আমার টাকায় ভাড়া দেয়া বাড়িতে থেকে আমার টাকায় বাজার করা খাবার খেয়ে আমারই সাথে কাঠখোট্টা ভাষায় কথা বলতে তোমার লজ্জা করে না, ঠিক তেমনি আমারও লজ্জা করে না। প্রথার থোতামুখ বোতা করে দেওয়ার জন্য এর চেয়ে জুৎসই উত্তর সম্ভবত আর কিছুই হতো না। মুখের ওপর এমন উত্তর পেতেই সে চুপসে গেল। কেবল চাপা ক্রোধে অজানা কোনো জন্তুর মতো ফোঁসফোঁস শব্দ করে শ্বাস ছাড়ল। নবনীতা নবরে হয়ে যাওয়া খোপাটা খুলে শক্ত করে বেঁধে নেয়। সাদেক সাহেবের কাছে হেঁটে গিয়ে তার কাঁধে হাত রাখে। সাদেক সাহেবের চোখ মুহূর্তেই আর্দ্র হয়। সংসারের এই পর্যায়ে এসে বাবা নামক সত্তাটি উপলব্ধি করতে পারে সংসারে তার মূল্য নির্ধারণ করা হয় অর্থ উপার্জনের পরিমাণের ওপর ভিত্তি করে। যখন সে প্রতি মাসে বিশাল অঙ্কের টাকা কামাই করে আনত তখন নিশ্চয়ই বাবার সাথে প্রথা এমন আচরণ করত না। এখন বাবা অচল, তাকে ভালোবাসা কিংবা সম্মান কোনোটাই দেখানোর প্রয়োজন নেই। প্রয়োজন কেবল বুড়িয়ে যাওয়া লোকটির অবশিষ্ট শেষ সম্বলটুকু। সেটার জন্যই বাড়ির একটি ঘর এখনও তার ভাগ্যে জুটেছে। নবনীতা তার এক হাত নিজের 2 হাতের মুঠোয় নিল, দ্ব্যর্থহীন কণ্ঠে জানালো, সবকিছুতে মন খারাপ করবে না মামা। মন খারাপ জিনিসটা না,
অনেক মূল্যবান, যার তার উপর করা যায় না। সবার উঁচু আওয়াজে মনে কষ্ট নিবে না। যারা কোনোদিনও তোমার ঋণ শোধ করতে পারবে না, তাদের সাথে কিসের মন খারাপ? আগে তারা তোমার পূর্বের সকল ঋণ শোধ করুক, তারপর না হয় তাদের গলাবাজি দেখা যাবে। স্পষ্ট আর জড়তাহীন কিছু বাক্য, অথচ সাদেক সাহেবের মনে হলো মেয়েটি তার মাঝে একটা নব প্রাণের সঞ্চার করে গেছে। সত্যিই তো, প্রথার আচরণে সে কেন কষ্ট পাবে? প্রথা কি কোনোদিন পারবে অতীতের সব ঋণ শোধ করতে? তার কথায় সাদেক সাহেব কেন মন খারাপ করবে? তিনি মুগ্ধ চোখে তার সামনে দাঁড়ানো যুবতী কন্যাটিকে দেখেন, অপলক শুধু দেখতেই থাকেন। আর কত বিশেষণ এসে যুক্ত হবে এই মেয়েটির নামের পাশে সাদেক সাহেবের জানা নেই। তবে তিনি এইটুকু জানেন, এই মেয়েটি অলৌকিক শক্তি সম্পন্ন। তার ভেতর এমন এক বিশেষ ক্ষমতা আছে, যে এই ক্ষমতায় সে তার আশেপাশের মানুষজনকে আচ্ছন্ন করে রাখে। তার ভেতর শক্তি আছে, সাহস আছে, যেই শক্তি আর সাহস দাবানলের আগুনের মতো তার চারপাশের সবার ভেতর ছড়িয়ে পড়ে। সাদেক সাহেব এই মেয়েটিকে স্নেহ করেন, স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভালোবাসেন। নবনীতা তার পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা তার বুক পর্যন্ত টেনে দিল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে থমথমে স্বরে বলল, আমি যেন আর কোনো আওয়াজ না পাই আর এই ঘর থেকে। বলেই সে লম্বা লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। মিসেস রোকেয়া তার প্রস্থান দেখতেই চাপা স্বরে বললেন, অহংকারের ঠেলায় বাঁচে না, দম্বে মাটিতে পাটাও পড়ে না। এই মেয়ের দুটো পয়সা রোজগার করে, আবার সুযোগ খুঁজে খোঁচাও দিয়ে দেয়। নবনীতা তার ঘরে গিয়েই প্রথমে হাত মুখ ধুয়ে খাটের এক পাশে গিয়ে আধশোয়া হয়ে হেলান দিল। চিত্রাকে এক হাত তুলে ডেকে বলল, চিত্র সোনা, আপাইয়ের কাছে আয় তো। চিত্রা ছোট ছোট পায়ে তার সামনে এলো। নবনীতা এক টানে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার চুলে আঙুল চালাতে চালাতে আদুরে গলায় বলল, চুলগুলো এমন অবস্থা কেন করেছিস চিত্র? সকালে না আপাই বেঁধে দিয়ে গিয়েছিলাম। খুলে গেছে খেলতে খেলতে। অত্যন্ত স্বাভাবিক কায়দায় জবাব দেয় চিত্রা। নবনীতা আলগোজ হেসে বলে, আচ্ছা যাও, চিরুনি আর ব্যান্ডটা নিয়ে আসো, আপাই আবার বেঁধে দিব। চিত্রা চুল বাঁধারই সময় আচমকা ধাম করে বিকট শব্দে ঘরের দরজা খুলল। চিত্রা আর নবনীতা দুজনে সেই শব্দে ধরফড়িয়ে উঠল। আওয়াজের উৎস খুঁজতে সামনে দেখে নবনীতা তিতিবিরক্ত হয়ে ধমকে ওঠে, এইসব কি শুভি? এত জোরে কেউ দরজা খোলে? অদ্ভুত কাজ কারবার করিস মাঝে মাঝে। শুভ্রা তার ধমক গায়ে মাখল না, উল্টো কাঁধে ঝোলানো কলেজের ব্যাগটা কাঁধ থেকে খুলে সোজা শূন্যে উড়িয়ে দিল। নবনীতা ব্যাগটা দেখে ব্যস্ত হয়ে বলল, আরে কি করছিস তুই? ধর ব্যাগটা। শুভ্রার অবশ্য ব্যাগ ধরতে হয়নি, ব্যাগটা শূন্যে উঠতে উঠতে তার পড়ার টেবিলে গিয়ে পড়েছে। শুভ্রানী সেই দৃশ্য দেখে গর্ব করে বলল, আমার নিশানা কখনো মিস যায় না। কথা শেষ করে সে এক ছুটে নবনীতার কাছে গিয়ে তার আধশোয়া অবস্থাতেই শক্ত করে জড়িয়ে ধরল। নবনীতা তার আচরণে বোকা বনে গেল। শুভ্রা তাকে আরো কিছুটা অবাক করার জন্য দ্রুত তার দুই গালে পরপর দুটো চুমু খেলো। তারপর চিত্রাকে তার কাছ থেকে একটু দূরে সরিয়ে নিজে তার পাশাপাশি বসে বলল, যা চিত্র, অনেক আদর খেয়েছিস তুই, এবার একটু আমাকেও আদর দাও আপাই। বড় হয়েছে বলে তুমি আমায় পাত্তাই দাও না একটুও। নবনীতা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে দেখে। নিজের বিস্ময় ভাব কাটতেই সে খিলখিলিয়ে হেসে ফেলল। শুভ্রার মাথায় হাত ছুঁয়ে বলল, আয় তোরও মাথায় হাত বুলিয়ে দিই। শুভ্রানী তার মাথা থেকে হাত নামিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, উফ, আজ আর তার দরকার নেই। সে আরেকটু এগিয়ে গেল, মুখটা একদম নবনীতার কানের কাছে নিয়ে খুশি খুশি গলায় বলল, একটা খুবই ভালো খবর আছে আপাই। নবনীতা কৌতূহলী হয়ে জানতে চায় কি। শুভ্রা এক দৌড়ে তার টেবিলের সামনে গিয়ে ব্যাগ খুলে একটা খাম আর একটা ফাইল বের করলো। তারপর আগের মতোই আবার দৌড়ে দৌড়ে নবনীতার কাছে এসে সেগুলো তার হাতে তুলে দিল। নবনীতা সবার প্রথমে ফাইল খুলে তার ভেতরে থাকা লেমিনেটিং করা কাগজটাই বের করলো। কাগজের লেখাটুকু পড়েই তার দু চোখ জলজল করে ওঠে। শুভ্রানী মাসখানেক আগে থেকে একটা বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। নবনীতা এসে পরীক্ষার জন্য ফর্ম তুলেছিল, সেটার রেজাল্ট বেরিয়েছে, শুভ্রানী বৃত্তিটা পেয়ে গেছে। নবনীতা কিছু বলার আগে শুভ্রা উৎফুল্ল স্বরে বলল, আজ কলেজের প্রিন্সিপালের হাতে রেজাল্ট এসেছে। ছুটির পর আমাকে ডেকে নিয়ে সার্টিফিকেট আর টাকা দিয়েছে, বলেছে পরবর্তী কলেজ ফেস্টেও আমাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। কথা শেষ করে সে মুচকি হাসে। নবনীতা অভিভূত হয়, মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনে দুই চোখে আনন্দ আর উচ্ছ্বাস ছলকে ওঠে। সহসা শুভ্রাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। প্রচন্ড আবেগী হয়ে বলল, খুব খুশি হয়েছি আমি শুভি। আমার ভেতরটা গর্বে আর আনন্দে ফুলে ফেপে উঠে যাচ্ছে। মনে হচ্ছে বৃত্তিটা আমি নিজে পেয়েছি। শুভ্রা লাজুক হাসল। খামের থেকে টাকাটা বের করে নবনীতার হাতে তুলে দিল, এককালীন 7,000 টাকা। নবনীতার টাকাগুলো হাতে নিয়ে জড়ানো গলায় বলল, দেখি
তোর মাটির ব্যাংকটা আনতো, এই টাকাটা আমি তোর ব্যাংকে জমা রাখবো। বাড়িতে মোট 3টা মাটির ব্যাংক আছে। নবনীতা সেগুলো কিনেছিল বছর 4 আগে। নবনীতা, শুভ্রানী আর চিত্রা যার যার ব্যাংক। সাদেক সাহেব যখন শারীরিকভাবে সুস্থ ছিলেন তখন তিনি প্রায়শই 3 বোনকে কারণে অকারণে টুকটাক সালামি দিতেন। নবনীতা সেগুলো যার যার ব্যাংকে জমা করেছে। চিত্রার ব্যাংকে অবশ্য সে নিজেও মাঝে মাঝে টাকা দেয়। তার বিশ্বাস একদিন এই ব্যাংকগুলোতে অনেক টাকা জমবে। সেই টাকা দিয়ে তারা 3 বোন অনেক দূরে কোথাও ঘুরতে যাবে। কত চমৎকার না বিষয়টা! শুভ্রা বিবোধ করে বলল, না না, এই টাকা আমি ব্যাংকে ফেলবো না। আমি আগেই ভেবে নিয়েছি এই টাকায় আমি কি কি করব। নবনীতা কপালে ভাঁজ ফেলে সন্দিহান চোখে বলল, কেন, কি করবি তুই এই টাকায়? এই বাচ্চা, একা একা কোথায় যাচ্ছ? তাসনুবা বাড়ির বাইরের ইয়ার্ডে ঘোরাঘুরি করছিল। আদির ডাক কানে যেতেই সে হুইল চেয়ার থামিয়ে ঘাড় ঘোরালো। আদি বাড়ির বাইরের খোলা জায়গায় থেকে হেঁটে ভেতরে আসছিল। তাসনুবা তাকে দেখতেই বলল, কি হলো, তোমার না ভাইয়াকে সাথে নিয়ে আসার কথা? আদি হাঁটতে হাঁটতে তার মুখোমুখি এসে দাঁড়ালো, ক্লান্ত স্বরে বলল, তোমার ভাইয়াকে বিকালে রিলিজ দিবে, তখন আনবো। তাহলে তুমি এখন এসেছো কেন? একটু আগেই তো গেলে। চোখ পাকিয়ে প্রশ্ন করলো তাসনুবা। কেন, তোমার কি অসুবিধে হচ্ছে আমি বাড়িতে ঘন ঘন আসাতে? কোমরে হাত রেখে জানতে চায় আদি। তাসনুবা মুখ চেপে হাসে, গালে হাত রেখে বলে, হ্যাঁ হচ্ছে। তুমি কি এখন মন খারাপ করে অন্য কোথাও চলে যাবে? না বাচ্চা, তোমার এত রাগটাগ হয়নি, আমি কোথাও যাচ্ছি না। কথা শেষ হতেই আদি শার্টের হাতা ফোল্ড করতে করতে ভারী গলায় বলল, তোমার বিগ ব্রাদার পাঠিয়েছে আমায়। তোমায় নাকি এই সপ্তাহে হাসপাতালে গিয়ে চেক আপ করানোর কথা। তোমার ভাই বলেছে আমি যেন বাড়ি গিয়ে তোমায় নিয়ে আসি। আর এসে তো সেমিস্টার ফাইনাল চলছে, মতিন চাচা অসুস্থ, কাজে আসেনি আজ। তোমার ভাইয়ের আবার ট্রাস্ট ইস্যু আছে, যাকে তাকে ভরসা করতে পারে না, তাই আমাকে বলেছে তার বোনকে নিয়ে হাসপাতালে যেতে। বুঝছো পিচ্ছি? তাসনুবা কপালে হাত চাপলো, অবাক হয়ে বলল, তুমি এত কথা কেমন করে বলো? তোমরা 3 বন্ধু একেবারে 3 রকম। এদের মধ্যে সবচাইতে কিউট আর সবচাইতে সুইট আমি, তাই না? শার্টের কল্লাল উঁচিয়ে গদগদ হয়ে প্রশ্ন করলো আদি। তাসনুবা শব্দ করে হেসে ফেলল, এক হাত মুখে চেপে বলল, হ্যাঁ একদমই তাই। আদি তার মাথায় এক হাত রেখে তাড়া দিয়ে বলল, চলো চলো, তোমাদের বেরিয়ে পড়তে হবে, বড্ড লেট হয়ে যাচ্ছে আমরা। মিস নমনীতা, আপনার সমস্যাটা আপনি বেশ ভালো করেই জানেন। আপনি যথেষ্ট সচেতন মানুষ, তা সত্ত্বেও রোগ নিয়ে আপনার এই অবহেলা সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। আপনার রেগুলার চেক আপ করানোর কথা, অন্তত প্রতি মাসে একবার, কিন্তু আপনি এসেছেন পাক্কা 3 মাস পরে। আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম আপনি সেগুলো নিয়ম করে নেন না। সব কিছু বাদ দেন, আপনার প্রতি মাসে রক্ত নেওয়ার প্রয়োজন, আপনি কি নিচ্ছেন? বারডেম হসপিটালের হেমাটোলজি ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তার মতিন আহমেদ খসরু কথাগুলো বললেন খুবই থমথমে মুখে। নবনীতা সে কথা শুনেই মাথা নামিয়ে নিল, ঠিক যেমন প্রিন্সিপালের বকুনি শুনে কেউ মস্তক নত করে ঠিক সেভাবে। তার পাশের চেয়ারে চিত্রা ভদ্র বাচ্চার মতো চুপটি করে বসে আছে। মতিন সাহেবের গম্ভীর মুখটা দেখে তার সমস্ত চঞ্চলতা উধাও হয়ে গেছে। সে বসে আছে একটা পুতুলের মতো, না কোনো নড়াচড়া করছে না কোনো শব্দ করছে। নবনীতা আর চিত্রা আজ হসপিটালে এসেছে, শুভ্রা এখন কোচিংয়ে। বৃত্তির টাকার একটা অংশ সে নবনীতার চেকআপের জন্য দিয়েছে, একটা অংশ নিজের ব্যাংকে রেখেছে। চিত্রার সামনে জন্মদিন, তার জন্মদিনের কেক কেনার জন্য শুভ্রা টাকা রেখেছে। এছাড়া আরও অনেক টুকটাক ইচ্ছে আছে তার, সে সবগুলোই পূরণ করতে চায়। নবনীতা তাকে বাধা দেয়নি, এটা তার অর্জন, সে যেভাবে চাইবে সেভাবেই খরচ করবে। নবনী তাকে মানা করার কে? মিস নবনীতা, শুনছেন তো? চমকে ওঠে সে, দ্রুত মাথা তুলে জানায়, জি স্যার, শুনছি। আপনি দয়া করে আর এত অবহেলা করবেন না নিজের। আপনি খুব স্ট্রং একজন মেয়ে, সেই স্ট্রেংথ হারাবেন না প্লিজ। ইউ হ্যাভ ইমিডিয়েটলি টেক ব্লাড। বুঝছেন তো মিস? জি বুঝেছি, এ মাসেই রক্ত নিব। আপনাকে ধন্যবাদ স্যার। ডক্টর মতিনের সাথে আরও কিছুক্ষণ আলাপচারিতার পর নবনীতা চিত্রাকে সাথে নিয়ে তার চেম্বার থেকে বেরিয়ে এলো। হসপিটালের নিচে ফার্মেসি আছে, সেখান থেকে কিছু ওষুধ কিনতে হবে তাদের। সে কেবল মাত্র চেম্বার থেকে বেরিয়ে 3 তলার মাঝামাঝি এসে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আনমনে এদিক সেদিক দেখতে কিছু একটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে পাশ ফিরে চিত্রাকে দেখে তাড়াহুড়ো করে বলল, একদম এদিকে দাঁড়িয়ে থাকবে চিত্র, আপাই এক্ষুনি চলে আসবো। কথা শেষ করে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ব্যস্ত পায়ে ছুটে গেল সামনের দিকে। তাসনুবার চেক আপ শেষে আদি গিয়েছিল আরহামের কেবিনে।
আরহামের কেবিন 4 তলায়। যাওয়ার আগে আদি তাসনুবাকে করিডোরের একটা পাশে রেখে গিয়েছে। বলেছে 2 মিনিটে যাবে আর 3 মিনিটে আসবে, কিন্তু 10 মিনিট শেষ হতেও তার কোনো দেখা নেই। তাসনুবা বিরক্ত হয়ে এদিক সেদিক দেখলো। তার থেকে একটু দূরেই চাইল্ড স্পেশালিস্ট আকরামুল হোসেনের চেম্বারের বাইরে বাচ্চা নিয়ে তাদের মা বাবারা বসে আছেন। কিছু কিছু বাচ্চা এদিক ওদিক ছুটোছুটি করছে। তাদের চিৎকারে তাসনুবার কান ব্যথা হয়ে যাচ্ছে। হঠাৎই একটা বাচ্চা ছুটতে ছুটতে তাসনুবার হুইল চেয়ারে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে স্টিলের হুইল চেয়ারটি হুড়হুড় করে চলতে শুরু করলো। আটকে উঠল তাসনুবা। দ্রুত চাকায় হাত রেখে সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু চাকা পর্যন্ত ঠিকঠাক তার হাত পৌঁছায় না। বিষয়টা এমন না যে তাসনুবা হুইল চেয়ারটা থামাতে অক্ষম, কিন্তু হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে সে কি করবে সেটাই ঠাউর করতে পারছিল না। ঘাবড়ে গিয়ে সে কেবল ফ্যালফ্যাল চোখে সামনে দেখছিল। কোনো নার্স কি আশেপাশে নেই? কেউ কি নেই যে তাকে দেখে বাঁচাতে আসবে? হঠাৎই তাসনুবার হুইল চেয়ারের গতি কমলো। পেছন থেকে কেউ শক্ত করে সেটা টেনে ধরলো। সাথে সাথে চাকা দুটো থামলো। তাসনুবা বুকে হাত চেপে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর দ্রুত মাথা ঘুরে পেছনে দেখলো। তার পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, পরনে হালকা আকাশি রঙের জামা, চুলে বেনি বাঁধা। তাসনুবার সাথে চোখাচোখি হতে মিষ্টি করে হেসে জানতে চাইলো, কি হলো, ভয় পেয়েছো? ভয়ের কিচ্ছু নেই সোনা, এই দেখো না আমি তোমাকে ধরে ফেলেছি তো। তাসনুবা তার কথা শুনেই একগাল হাসলো। হাসি মুখে বলল, থ্যাংক ইউ আপু, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। নবনীতা চারদিক দেখে ভ্রুদয় উঁচু করে জানতে চায়, সাথে কেউ আসেনি? একা কেন তুমি? এসেছে, কিন্তু আমাকে ফেলে ওপরে চলে গেছে। আহারে, আপু উপরে নিয়ে যাবে তোমায়? তুমি বলে নিয়ে যেতে পারি। নবনীতার অবশ্য তাকে নিয়ে যেতে হয়নি। তার আগেই আদি 3 তলায় এসে এদিক সেদিক তাসনুবাকে খুঁজে শেষটায় তাকে দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে আসেন। তাসনুবার সামনে এসে কপট রাগ দেখিয়ে বলে, এই মেয়ে, তোমাকে না এক জায়গায় রেখে এসেছিলাম, তুমি আবার এদিকে চলে এসেছো? তোমাকে নিয়ে যে কি করি আমি? সে আসেনি, একটা বাচ্চার পায়ের ধাক্কা লেগে ওর হুইল চেয়ারটা নিজে থেকে চলেছিল। আমি আরেকটু দেরি করলে মেয়েটা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেত। আদি কথা শুনতেই দ্রুত পাশ ফেরে। তাসনুবার চেয়ারের দুটো হাতল মেয়েটির হাতের মুঠো বন্দি। তার সাথে চোখাচোখি হতেই আদি অবাক হয়ে বলল, বলো কি, এই 2 মিনিটে এত কিছু ঘটে গেছে? তার কথার ধরনেই নবনীতা হেসে ফেলল। মাথা নেড়ে বলল, জি, এত কিছু হয়ে গেছে। আদি মুচকি হেসে আহ্লাদি স্বরে বলল, ইউ আর সো কিউট। নাম কি তোমার? অন্য কেউ এই কথা বললে সাথে সাথে নবনীতা মুখের ওপর ধাম করে একটা উত্তর দিত, কিন্তু সামনে দাঁড়ানো ছেলেটার উদ্দেশ্য খারাপ না, বরং তার কথার মাঝে একটা বাচ্চামো ছিল। নবনীতা খুব ভালো করে মানুষ চেনে। এই ছেলেটার সম্ভবতই একটু এমন, তবে তার কথায় কোনো অশোভন ইঙ্গিত ছিল না, উল্টো মুখ জুড়ে ছিল স্বচ্ছ হাসি। নবনীতা স্মিত হেসে উত্তর দেয়, আমার নাম নবনীতা নূর। নাইস নেম, জাস্ট লাইক ইউ। তোমার মতোই মিষ্টি তোমার নাম। আদি চঞ্চল হয়ে উত্তর দেয়। তাসনুবা তার হাঁটুতে একটা কিল বসিয়ে বিড়বিড় করে বলল, তুমি এখানেও শুরু হয়ে গেছো? লজ্জা নেই তোমার? চিত্রা জন্মগতভাবে ছটফটে আর চঞ্চল প্রকৃতির। তাকে বারণ করা সত্ত্বেও সে নবনীতা সামনে থেকে সরে যেতেই ছুটোছুটি শুরু করে দিল। এদিক সেদিক যেতে যেতে 4 তলায় যাওয়ার সিঁড়ির সামনে আসতে সে কারোর সাথে ধাক্কা খেলো। শক্তপোক্ত শরীরটার সাথে তার কোমল শরীরের সংঘর্ষ হতেই সে কয়েক কদম পিছিয়ে গিয়ে ধপ করে ফ্লোরে গিয়ে পড়ল। সামনে থাকা সুঠাম দেহে লোকটি তৎক্ষণাৎ হাঁটু গেটে তার সামনে বসলো। মাথা নিচু করে তার একটা হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে বলল, হায় হায়, তুমি পড়ে গেলে কেমন করে? চিত্রা মাথা তুলল। তার সামনে বসে থাকা লোকটাকে সে প্রথম দেখাতেই চিনে নিল। বাচ্চাদের স্মৃতি শক্তি প্রখর। সে তাকে চিনতেই হাসি মুখে বলল, আরাম ভাই। এহেন অদ্ভুত সম্বোধনে ভরকে গেল যুবকটি। ভেবাচেকা খেয়ে বলল, কি ভাই? চিত্রা কিছুটা দমে গেল। সে কিছু ভুল কিছু বলেছে? সে তো খুব দ্রুত মানুষের মুখ চিনে ফেলে। এবার কি সেটা কাজে লাগেনি? সে কাচুমাচু হয়ে মুখে আবারও বলল, আরাম ভাই। যুবকটি থমকায়, কয়েক মুহূর্ত ভাবে, তারপরে কিছু একটা অনুধাবন করে শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, ভালো বলেছো তো, আরাম ভাই। তার হাসির জবাবে চিত্রাও হাসলো। যুবকটিও জানতে চায়, তুমি আমায় কেমন করে চিনো? আমি তোমাকে দেখেছি পরি আপাইয়ের সাথে বেড়াতে গিয়ে। তুমি মাকে কথা বলো, তাই না? আবারও একগাল হাসে সে। মাথা নেড়ে জানায়, ঠিক বলেছো একদম, আমি মাইকে কথা বলি। কথাটা বলেই সে এদিক সেদিক দেখে বলল, তুমি কার সাথে এখানে এসেছো? পরি আপাইয়ের সাথে। কোথায় তোমার পরি আপাই? চিত্রা এদিক সেদিক দেখে মুখ মলিন করে জবাব দেয়, খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে।
একপাশে হেসে উঠে দাঁড়ায় আরহাম। চিত্রার দিকে এক হাত বাড়িয়ে বলে, চলো তো আমরা মিলে তোমার পরিয়াপাইকে খুঁজি। চিত্রা এক নজর তাকে দেখে, আবার দেখে তার হাতের ব্যান্ডেজ। তার ভাবনার মাঝে একটা আরাম ভাই তাকে এক হাতে তুলে নিল, চোখ দিয়ে নিজের ব্যান্ডেজ বাঁধা হাতটি দেখিয়ে বলল, আমার কিন্তু এক হাত অচল, অত শক্ত করে ধরতে পারবো না, তুমি একটু শক্ত করে ধরে রাখো তো আমায়। চিত্রা শক্ত করে তার গলা জড়িয়ে ধরল। আরহাম সামনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, নাম কি তোমার? চিত্রা বেশ স্পষ্ট করে বলল, হুমায়রা নূর চিত্রা। ওয়াও, নাইস নেম। এখন আমাকে বলো তো তোমার পরিয়াপাই দেখতে কেমন? এই পরীর ডানা কয়টা? চিত্রা ফিক করে হেসে দিল, মুখে হাত চেপে মাথা নেড়ে বলল, ডানা নেই। সর্বনাশ, ডানা ছাড়াই আবার কেমন পরি? হাসলো আরহাম নিজেও, চোখ শুরু করে বলল, দেখতে কি পরীদের মতো? চিত্রা সম্মতি সূচক জোরে জোরে মাথা নেড়ে বলল, না, সিন্ড্রেলার মতো। আরহাম চোখ উল্টায়, অল্প হেসে বলে, চলো আমরা সিন্ড্রেলাকে খুঁজি তাহলে। একটু দূর যেতেই চিত্রা দ্রুত হাত নেড়ে বলল, ওই যে ওই দেখো পরি আপাই। আরহাম থামলো, চিত্রার হাত অনুসরণ করে সামনে দেখল। সামনের দৃশ্য দেখতেই আপনা আপনি তার সমস্ত মুখে বিস্ময় ছেয়ে গেল। আদি আর তাসনুবা একটি মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি দাঁড়িয়ে আছে তাসনুবার পেছনে, তার মুখে একটা মিষ্টি হাসি লেপ্টে আছে। অবাক হয় আরহাম, এই মেয়ে হাসতেও জানে? কোথায়, তার সাথে তো কোনোদিন এমন হাসি মুখে কথা বলে নাই, অথচ আদি আর তাস এর সাথে কত মিষ্টি করে কথা বলছে। নামাও আমাকে। চিত্রার আওয়াজ কানে যেতেই হুঁশ ফেরে তার। বিনা বাক্যে দ্রুত তাকে কোল থেকে নামিয়ে দেয় সে। চিত্রা ছুটে যায় সামনের দিকে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নবনীতাকে। নবনীতা মাথা নিচু করে তাকে দেখতেই কপট রাগ দেখিয়ে বলে, তোকে না এক জায়গায় দাঁড়াতে বলেছিলাম, তুই আবার চলে এসেছিস। চিত্রা উত্তর না দিয়ে কেবল দাঁত বের করে হাসলো। আদি বলল, সে কে? আমার ছোট বোন চিত্রা, ভালো নাম হুমায়রা নূর। নাইস নেম। সেও কিন্তু খুব কিউট। নবনীতা হাসি চেপে বলল, জি জনাব, আমরা 3 বোনই ভীষণ কিউট। আরেকজন আছে নাকি? নবনীতা মাথা নেড়ে জানালো আছে। আদি লাজুক হেসে বলল, আমি না দেখেই বলে দিতে পারি সেও খুব কিউট। কথা বলার ধরনেই নবনীতা ফিক করে হেসে দিল। আদি ছেলেটার মধ্যে এখনো কৈশোরের একটা ছাপ আছে, একদম নির্ভেজাল মিশুক প্রকৃতির ছেলে। নবনীতার চিত্রার এক হাত ধরে বলল, ঠিক আছে তোমরা থাকো, আমি আসি। বলে সে তাসনুবার থুতনিতে হাত রাখে, আদুরে স্বরে বলে, আমি আসি তাসনুভা, ঠিক আছে, ভালো থেকো তুমি। তাসনুবা মুখ ভর্তি হাসি নিয়ে বলল, তুমিও ভালো থাকবে আপু। নবনীতা তার দিক থেকে চোখ সরিয়ে আদির দিকে তাকায়, কিছুটা থমথমে মুখ করে বলে, মিস্টার আদি, আপনিও ভালো থাকবেন। আদি মুচকি হাসে, বলে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, বুঝেছো? নবনীতা কিছু বলার আগেই তাসনুবা সামনে দেখে বলল, ভাইয়া তুমি? তার কথা শুনতে সামনে তাকায় নবনীতা। তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো মানুষটিকে দেখতে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সে। লোকটা না গুলি খেয়েছিল, এত তাড়াতাড়ি হাঁটাচলা করছে কেমন করে? ইনি তাসনুবার ভাই। আরহাম ধীর পায়ে এগিয়ে আসে, আর তার নবনীতার মাঝে দূরত্ব কেবল 1.5 হাতের। যার পরনায় শান্ত, মুখ ফুটে কিছুই বলার প্রয়োজন বোধ করে না। নবনীতা ভদ্রতার খাতিরে জানতে চায়, কেমন আছেন আপনি? আরহাম গম্ভীর হয়ে জবাব দিল, আছি, আগের চেয়ে ভালো আছি। তোমরা দুজন দুজনকে চেনো? প্রায় একই সাথে বলে উঠল তাসনুবা আর আদি। নবনীতা কিছুটা চাপা স্বরে বলল, আরহাম চোখ তুলে একবার তাকে দেখে। এতক্ষণ কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিল হেসে হেসে। যেই আরহামকে দেখেছে মুখটা এমন করে রেখেছে যেন আরহাম একটা জন্তু। সে সামনে এলেই তার হাসি বন্ধ হয়ে যায়। আরহাম দরাজ গলায় বলে, তুমি কেমন আছো? ভালো। ক্ষীণ গলায় উত্তর দেয় সে। কথা শেষে নবনীতা আর এক মুহূর্তও দেরি করে না। চিত্রার হাতটা শক্ত করে ধরে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। মিনিট খানেকের মধ্যেই সে 3 তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচে নামতেই তার মনে হলো সে আরেকটু নমনীয় হলেও পারত। সাথে সাথে আবার মনে হলো আর কত নমনীয় হব। জিজ্ঞেস তো করেছি কেমন আছে, আর কি বলার আছে আমার। সে চলে যেতেই আরহাম এক হাত ট্রাউজারের পকেটে রেখে হাসকি স্বরে বলল, দাঁড়া, আমি একটু আসছি, কাজ আছে একটা। আদি মাথা নাড়ে, জানতে চাই ওয়াজিদ কোথায়। আরহাম বলল, নিচে আছে, রিসেপশনে কিছু কাগজপত্রের ঝামেলা আছে, ওইগুলো শেষ হতে দে, তারপর আমরা বেরিয়ে যাব। কথা শেষ করে সে নিরুদ্বেগ ভঙ্গিতে পদযুগল সামনের দিকে এগিয়ে নেয়। সে দৃষ্টিসীমার বাইরে যেতেই আদি সামান্য ঝুঁকে তাসনুবার কানে গিয়ে হিসিয়ে বলল,
নবনীতা মেয়েটা খুব কিউট না? অনেক বেশি। আমার কিন্তু তাকে পছন্দ হয়েছে, কিন্তু নিজের জন্য না। চটপটে স্বরে উত্তর দেয় আদি। চকিতে ঘাড় ঘুরিয়ে পাশ ফেরে তাসনুবা আনন্দিত কণ্ঠে বলে, আমি যা ভাবছিলাম তুমিও তাই ভাবছো? তার কথার জবাবে তারই মতো করে উৎসাহী হয়ে মাথা নেড়ে আদি। জানায় দুজনকে একসাথে দেখার পরেই এই অদ্ভুত ভাবনা জেগেছে মনে। তাসনুবা কিছুক্ষণ পরিকল্পনা করে খুশিতে গদগদ হয়ে বলল, হেব্বি মানাবে না দুজনকে একসাথে? একদম খাপে খাপ। আমেনার বাপ